আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ছোট্ট আলোচনার বিষয়টি কি। সেটি হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে অনেকে অনেক উপাধি দিচ্ছেন। কেউ তাকে জাতীয় বীর বলছেন, কেউ তাকে বলছেন সাহসী যোদ্ধা। আসলে যুদ্ধের মাঠ থেকে যখন কোনো নেতা পালিয়ে যান তাকে আমরা ভীতু কাপুরুষ বলে থাকি। সেক্ষেত্রে জেলেনস্কি যেটা করছেন, তিনি দেশে অবস্থান করছেন এবং তিনি সৈনিকদের আত্মবিশ্বাস বাড়াতে তাদের সাথে থাকছেন এবং দেশ ছেড়ে যে যাননি সেই সপক্ষে প্রমাণ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধের মধ্যেও তিনি ইউক্রেন থেকে ভিডিও ছড়িয়ে দিচ্ছেন, যাতে দেশের মানুষ বিশ্বাস করেন, সৈনিকরা অনুপ্রাণিত হন এবং সারা বিশ্বের মানুষ তার সহযোগিতা এগিয়ে আসে। তবে এই কারণে তাকে বিভিন্ন উপাধি দিচ্ছেন। তবে আমি তাকে জাতীয় বীর বলবো না, আমি তাকে বলবো আসলে একটা নির্বোধ, যদিও তাকে সম্মান রেখে বলছি। একটি দেশের প্রেসিডেন্টকে এভাবে বলা ঠিক কিনা সেটি হয়তো তর্ক সাপেক্ষ। আমি এই কারণে বলছি যে একজন মানুষ যখন ভুল করে তখন তাকে সে খেসারত দেয়। যদি একটি পরিবারের কেউ ভুল করে সেই পরিবারের লোকজন খেসারত দেন, আর যদি কোনো অফিসের কেউ ভুল করেন সেটি তিনি খেসারত দেন। কিন্তু একটি দেশের প্রেসিডেন্ট যখন ভুল করেন সেই ভুলের খেসারত কিন্তু দেশের প্রত্যেকটা মানুষকে দিতে হয়। এবং এখন ইউক্রেনের 4 কোটির বেশি মানুষ, 4 কোটি 30 লাখের বেশি মানুষ, তারা প্রত্যেকেই খেসারত দিচ্ছেন। শুধুমাত্র তারা যে খেসারত দিচ্ছে এমন নয়, ইউরোপ তথা সারা বিশ্ব, রাশিয়া, সব দেশের মানুষই কিন্তু এর কারণে একটা খেসারত দিচ্ছেন। দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে, জীবনযাত্রাও অস্বাভাবিকভাবে এখন খরচ সাপেক্ষ হয়ে গেছে। এই কারণে তাকে তার বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি নিজেও এখন বলছেন যে ন্যাটোতে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি আসলে সঠিক ছিল না, ন্যাটো তাদেরকে নেওয়ার জন্য প্রস্তুত নয় এবং ইউরোপীয় ইউনিয়ন আবেদন করেছিলেন। তিনি যেটি ভেবেছিলেন যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করবে, এই ধরনের একটা ভবিষ্যৎবাণী বহু আগে থেকে অনেকেই করে আসছিলেন, কিন্তু সেগুলোতে খুব একটা কাম দেননি জেলেনস্কি। তিনি ন্যাটোতে যাওয়ার জন্য প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছিলেন, বারবার বলছিলেন। তিনি ভেবেছিলেন যে ন্যাটোতে যদি তিনি কোনোভাবে অন্তর্ভুক্ত হতে পারেন, ন্যাটোর যে গঠনতন্ত্র আছে আর্টিকেল 5 সেই 5 অনুযায়ী ন্যাটোর প্রত্যেকটা দেশ, একটি দেশে যদি আক্রমণ হয় তারা সেই দেশের পক্ষে লড়াই করবেন। সেক্ষেত্রে ইউক্রেন চেয়েছিল যে ন্যাটো তাদের পক্ষে হয়ে আসুক বা লড়াই করুক, কিন্তু পরে যেটা হয়েছে যে ইউক্রেনের এই আশা বা যেই স্বপ্ন সেটি একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে। ন্যাটো তো আসেনি, বরং পশ্চিমা দেশগুলো তাদেরকে খুব একটা সহযোগিতা করেনি। আমরা যেটি দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র যেটি বলছে তাদেরকে কিছু সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে সেটি শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা। সেই সহযোগিতা দিয়ে শেষ পর্যন্ত কি হবে ইউক্রেনবাসী তারাও জানেন। কারণ আমরা দেখেছি যে আফগানিস্তান পুনর্গঠনের নামে তারা কিন্তু প্রায় 20 বছর থেকে সেই আফগানিস্তানে এখন তালেবান আবারও ক্ষমতায় এসেছে এবং আমেরিকা যে তাদের খুব বেশি কিছুই করতে পারেনি সেটি প্রমাণিত হয়েছে। এখন জেলেনস্কি যে উপলব্ধি যে ন্যাটোতে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, ক্রিমিয়া এবং ডনবাস যেটি রিপাবলিক যেটি বলা হচ্ছে, লুহানস্ক এবং দোনেস্ক যেটি রাশিয়ার মধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে, সেটি নিয়ে সুরাহা, অর্থাৎ একটি এক্সিট পয়েন্ট খুঁজছে, পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও বলছেন। তাহলে তার সিদ্ধান্তের কারণে এতদিন এতগুলো মানুষকে সাফার করতে হলো। ইউক্রেন বলা যায় যে অবকাঠামোগত, অর্থনৈতিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। তার সেগুলো আগেই ভাবা উচিত ছিল। রাশিয়ার মতো একটি পরাশক্তির সাথে যখন তিনি লড়তে যাবেন, তিনি আসলে কতদিন টিকতে পারবেন, কারা তাকে সহযোগিতা করবে, সেটি ভাবা উচিত ছিল। সেক্ষেত্রে আমার জেলেনস্কিকে আমি বলবো যে আসলে তিনি বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন। যদিও অনেক দেশই বলছেন যে একজন কৌতুক অভিনেতাকে দেশের নেতা বানিয়ে ইউক্রেনবাসী ভুল করেছেন, সেটি এখন পর্যন্ত সে ধরনের কিছু দেখা যাচ্ছে। যদিও স্বার্থ সংশ্লিষ্ট দেশে বিষয়গুলো সব দেশেরই থাকে, সব